বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে বিস্তার পরিমাপে আমরা শ্রেণীকৃত বিস্তারটা করব। তো শ্রেণীকৃত বিস্তারটা দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। বিচ্ছিন্নটা দেখো 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, অর্থাৎ 10 এবং 11 মাঝে গ্যাপ পড়ছে, 20 এবং 21 মাঝে কি পড়ছে, গ্যাপ পড়ছে, তাই এটা কি হলো, বিচ্ছিন্ন। এই ক্ষেত্রে দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 কোনো গ্যাপ দেয়, কারণ 20-এর শেষ আবার 20-এর শুরু, অর্থাৎ একটা ঊর্ধ্বসীমা যদি একটা নিম্নসীমার সাথে একই মানে সম্পর্কিত থাকে তাহলে বলবো আমরা অবিচ্ছিন্ন সীমা। একটা ঊর্ধ্বসীমা একটা নিম্নসীমার সাথে যদি তাদের পার্থক্য থাকে তাহলে আমরা বলবো এটা কি, বিচ্ছিন্ন সীমা। তো বিচ্ছিন্ন সীমা যদি থাকে সেই ক্ষেত্রে তুমি বিচ্ছিন্নটাকে অবিচ্ছিন্ন করে নিতে হবে। অবিচ্ছিন্ন করার কৌশল হচ্ছে প্রত্যেক সারি বা প্রত্যেক শ্রেণী মানে একটা শ্রেণী প্রত্যেক শ্রেণী নিম্ন সীমা থেকে 0.5 কমাবে, ঊর্ধ্বসীমাকে 0.5 বাড়াবে। তাহলে 1-এর ক্ষেত্রে আমরা লিখতে 0.5, আর 10-এর ক্ষেত্রে 10.5, 11 10.5 ইন্টু 0.5 কমালাম 20.5, আবার 20.5 মাইনাস 30.5, অর্থাৎ নিম্নসীমা থেকে 0.5 কমবে, ঊর্ধ্বসীমা থেকে 0.5 বাড়বে। যদি হয় তাহলে এটা বিচ্ছিন্ন। দেখো 10.5 এটা হচ্ছে এই শ্রেণীর ঊর্ধ্বসীমা, আবার দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 10.5, অর্থাৎ বোঝা গেল একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা যদি অপর শ্রেণীর নিম্নসীমার সাথে একই মানে সম্পর্কিত থাকে তাহলে সেটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন করে নেব। তাহলে অবিচ্ছিন্ন বলো আর বিচ্ছিন্ন বলো, শ্রেণীকৃত বলা যেহেতু আছে সেহেতু শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি অবশ্যই থাকবে। তো শ্রেণীব্যাপ্তি এই ক্ষেত্রে নির্ণয় করা, অবিচ্ছিন্নটার ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তিকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তার নির্ণয়ের সূত্র হচ্ছে আচ্ছা একসাথে লিখে দেবে, পরপর দুইটি ঊর্ধ্বসীমা অথবা পরপর দুইটি নিম্নসীমার পার্থক্য। তাহলে দেখো এখানে নিম্নসীমা হচ্ছে 10, এটা নিম্নসীমা হচ্ছে 20, তাহলে 20 বিয়োগ 10। আবার এখানে নিম্নসীমা হচ্ছে 30, ঊর্ধ্বসীমা হচ্ছে কত, নিম্নসীমা 30, ঊর্ধ্বসীমা কত, 40, বা এখানে নিম্নসীমা হচ্ছে 20, এটা নিম্নসীমা 30, তাহলে 30 বিয়োগ 20 সমান 10। এটা হচ্ছে নিম্নসীমা। ঊর্ধ্বসীমার ক্ষেত্রে যাও 20, 30, তাহলে কত আসলো, 30, 20। এখানে ঊর্ধ্বসীমা 30, 40, তাহলে কত হলো, 40 বিয়োগ 30 সমান 10। আশা করি তোমরা বুঝতে পারছো যে বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন সীমার ক্ষেত্রে আমরা শ্রেণীব্যাপ্তি এইভাবে নির্ণয় করে থাকি। আর বিচ্ছিন্ন সীমার ক্ষেত্রে এটা দেখো, বিচ্ছিন্ন সীমার ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার পার্থক্য যোগ 1। তাহলে সেই ক্ষেত্রে দেখো 10 বিয়োগ 1 যোগ 1 সমান কত, 10। আবার দেখো এইটাকে বিচ্ছিন্নটাকে অবিচ্ছিন্নতে নিয়ে আসলাম, তাহলে অবিচ্ছিন্ন সীমা কত, সি। তাহলে 10.5 মাইনাস 0.5 সমান 10। অর্থাৎ যে কোনো পদ্ধতিতে তুমি কি করতে পারবা, শ্রেণীব্যাপ্তি নির্ণয় করতে পারবা। তবে লক্ষ্য রাখতে হবে অবিচ্ছিন্ন হলে পরপর দুইটি ঊর্ধ্বসীমা অথবা পরপর দুইটি নিম্নসীমার পার্থক্যকে আমরা বলবো কি, শ্রেণীব্যাপ্তি। অবিচ্ছিন্নের ক্ষেত্রে, বিচ্ছিন্ন সীমার ক্ষেত্রে আমরা বলতে পারি কি, প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্বসীমা নিম্নসীমা পার্থক্য যোগ 1। তাহলে 10-এর থেকে 1 গেলে 9, 9 যোগ 1, 20-এর থেকে 11 গেলে 9, 9 যোগ 1, 30 থেকে 21 গেলে 9, তার সাথে 1 যোগ করলে হয় 10। তাহলে এইটা থেকে বিচ্ছিন্ন থেকে যদি আমরা অবিচ্ছিন্নতে রূপান্তর করছি, অবিচ্ছিন্ন সীমা অনুসারে ঊর্ধ্বসীমা, এই ক্ষেত্রে দেখো এই যে দুইটা সারি, এই দুই সারির নিম্নসীমার পার্থক্য 10.5 মাইনাস 0.5, কত আসলো 10। আবার
এই ঊর্ধ্বসীমা কত 20.5 বিয়োগ কত 10.5, তাহলে কত আসলে এখানেও 10 আসবে। অর্থাৎ যে কোনোভাবে করো না কেন শ্রেণীব্যাপ্তি কি হবে না, কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। তুমি অবিচ্ছিন্ন থেকেও করতে পারবা, বিচ্ছিন্ন থেকেও করতে পারবা। যদি অবিচ্ছিন্ন হয় তাহলে ডাইরেক্টলি করতে পারবা, আর বিচ্ছিন্ন হলে এই সূত্র ব্যবহার করে করতে পারো, অথবা বিচ্ছিন্নটাকে অবিচ্ছিন্ন রেখে কাজটা করতে পারো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আসো ক্রমযোজিত গঠন সংখ্যা, ক্রমযোজিত গঠন সংখ্যা। তাহলে ক্রমযোজিত গঠন সংখ্যা দুই ধরনের হতে পারে, ঊর্ধ্বক্রমে ক্রমযোজিত গঠন সংখ্যা আর অধক্রম ক্রমযোজিত গঠন সংখ্যা। ঊর্ধ্বক্রমটা বলে আরোহ আর অর্ধক্রমটাকে বলে অবরোহ। তাহলে খেয়াল করো শর্ট স্ট্রাকচারে দেখো, এটা হচ্ছে এফআই, এটা হচ্ছে এফআই 10, 15, 20, 5 যদি হয়, এটা হচ্ছে ক্রমযোজিত গঠন সংখ্যা। তাহলে ক্রমযোজিত গঠনটাকে তুমি এফএম দিতে পারো, এফএম ফ্যামিলি মেম্বার, এফএম দিতে পারো। তা কেন দিতে পারো? কারণ এফ এর সমষ্টিকে আমরা যা নির্ণয় করবো এই ক্রমযোজিত গঠন চলে আসবে। 10, 10 আর 15, 25, 25 আর 20, 45, 45 আর 5, 50। তাহলে এন সমান সমান 50, আর এফ এম ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু 50। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো ক্রমযোজিত গঠন সংখ্যাটা জিনিসটা কি। অর্থাৎ এটাকে বলা হবে আমরা কি, আরোহ পদ্ধতি, আরোহ। আবার নিচ থেকে যখন উপর দিকে চলে যাবে তখন সেটাকে বলা হবে অবরোহ। যেমন ধরো এখান থেকে শুরু করছো 5, তাহলে 5 আর 20 25, 25 আর 15 কত 45, 40, 40 আর 10 কত 50। এটাকে বলা হয় অবরোহ, অবরোহ পদ্ধতি। এগুলি বহু নির্বাচনতে আসবে, এগুলি সাধারণত এইরকম অবস্থায় আসবে না। আমরা চতুর্থ ব্যবধান নির্ণয়ে আমরা এই ক্রমযোজিত গঠন সংখ্যা দ্বারা কাজটা সম্পন্ন করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আসো চতুর্থক ব্যবধান বা চতুর্থক একটি তথ্য সারিকে সমান 4 ভাগ করলে 3টা পয়েন্টে কি করতে হবে, বিভাজন করতে হবে। যেমন ধরো এটা যদি একটা সম্পূর্ণ হয়, আগের ক্লাসে বলে দিয়েছি 1, 2, 3, 4, তাহলে কয়টা পয়েন্টে, 3টা পয়েন্টে। প্রত্যেকটা পয়েন্টের সাধকৃত মানকে আমরা বলবো কি, চতুর্থক। তাহলে চতুর্থক নির্ণয়ে 2টা শ্রেণীতে আমাদের করা যাবে। সেটা হচ্ছে একটা হচ্ছে অশ্রেণীকৃত ক্ষেত্রে। লিখে বলো সবাই, অশ্রেণীকৃত ক্ষেত্রে 1 নম্বর শর্ত হচ্ছে এন জোড় কিন্তু 4 দ্বারা বিভাজ্য হলে, এন জোড় কিন্তু কি 4 দ্বারা বিভাজ্য হলে Q1 ইকুয়াল টু n/4, Q2 ইকুয়াল টু 2n/4, Q3 ইকুয়াল টু 3n/4। 2 নম্বর, n জোড় কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। এরকম হলে n জোড় কিন্তু 4 দ্বারা কিনা বিভাজ্য নেই, এমন হলে Q1 ইকুয়াল টু সমান 2 ভাগে বিভক্ত করে প্রথম ভাগের মধ্যমান, Q3 সমান
দুই ভাগে বিভক্ত করে দ্বিতীয় ভাগের মধ্যমান। এক্সাম্পল দেখো, এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা সংখ্যা? 10টা। সমান দুই ভাগে ভাগ করলে প্রথম ভাগে 5টা, প্রথম ভাগ এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে 5টা, দ্বিতীয় ভাগে এটা 5টা। তো প্রথম ভাগের মধ্যমান হচ্ছে 3, এটা হচ্ছে Q1। দ্বিতীয় ভাগের মধ্যমান হচ্ছে 8, এটা হচ্ছে Q3। আশা করি তোমরা অবশ্যই কি করতে পারছো, এটা বুঝতে পারছো। প্রথম ভাগের মধ্যে Q1, দ্বিতীয় ভাগের মধ্যে হচ্ছে Q3। কারণ কি 10 একটা জোড় সংখ্যা যাকে কি করা যাবে না, 4 দ্বারা কি বিভাজ্য নয়। 4 দ্বারা কি না বিভাজ্য নয়, অর্থাৎ নিঃশেষে, নিঃশেষে নয়, নিঃশেষে 4 দ্বারা বিভাজ্য, এটা কি নিঃশেষে। আশা করি তোমরা বুঝতে পারছো 2 নম্বর গেল। 3 নম্বরটা উপরটা বুঝতে পারি। 3 নম্বর যাও, দুটার ক্ষেত্রে 3 নম্বর বিজুর এন কি হলে, বিজুর হলে, এন বিজুর হলে Q1 সমান সমান n/4 তম ও n/4 প্লাস 1 তম পদের সমষ্টি ভাগ 2। n/4 তম ও n/4 প্লাস 1 তম পদের কি সমষ্টি ভাগ 2। n/4 তম পদ কত সেটা আমরা অঙ্কে বোঝাবো, n/4 প্লাস 1 তম পদ কত সেটা আমরা বোঝাবো, তারপরে যোগ করে দেব Q1। তাহলে Q3 এর ক্ষেত্রে কি আসে, Q3 3n/4 তম ও 3n/4 প্লাস 1 তম পদের সমষ্টির সমষ্টি ডিভাইডেড বাই 2। আশা করি তোমরা এইটাও বুঝতে পারছো। তাহলে এখন চলে যাও, তাহলে Q2 কি আসবে, 2n/4 তম ও 2n/4 প্লাস 1 তম পদের সমষ্টি। তাহলে আমাদের চতুর্থ মূলত কয়টা, 3টা। কি কি, Q1 Q2 Q3। চতুর্থ মানে অর্থ হচ্ছে কি চতুর্থাংশের কি ছেদবিন্দুগুলি। চতুর্থাংশের ছেদবিন্দু, চতুর্থাংশ একটা সম্পূর্ণ অংশকে বা একটা লাঠিকে যদি তুমি সমান 4 ভাগে ভাগ করো, 3 জায়গায় ছেদ করতে হবে। এই 3 জায়গায় ছেদবিন্দুগুলির নাম হচ্ছে কি চতুর্থ। আর চতুর্থ ব্যবধান আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম, পরপর দুটি চতুর্থকের পার্থক্যের গড়কে আমরা কি বলবো, ব্যবধান। চতুর্থ ব্যবধান, চতুর্থ ব্যবধানাঙ্ক ঊর্ধ্ব চতুর্ভাগ বিয়োগ নিম্ন চতুর্ভাগ ডিভাইড বাই চতুর্ভাগের সমষ্টি ইন্টু 100%। এগুলো আমরা বের করব। এটা অশ্রেণীকৃতর ক্ষেত্রে চলে গেল। আসো শ্রেণীকৃতর ক্ষেত্রে জোর বিয়োগ যোগ ভাগ যাই হোক না কেন আমাদের চতুর্থটা বের করতে হবে n/4 আকারে, বাই 3n/4 প্লাস 2n/4 অথবা 3n/4 প্লাস 1 তম পদ, এইভাবে। তাহলে এটা যদি হয় তাহলে QI, এই আয়টা হচ্ছে নাম্বার কত, 1 2 3, কারণ আয়ের দ্বারা আমরা কি বুঝবো, চতুর্থকের সংখ্যা। তাহলে কিউ দ্বারা কি বলছি, চতুর্থ। কয়টা চতুর্থ, 3টা। আয়ের মান হবে 1 2 3, আমি বলে দিব। তাহলে দেখো LI প্লাস I ইন্টু n/4 মাইনাস FC ইন্টু C/FI, এটাও FI দিতে পারো, FC/FI। এটা হচ্ছে তোমার চতুর্থক নির্ণয়ের সূত্রটা। I যেখানে কত 1 2 3, এটা শ্রেণীকৃতর ক্ষেত্রে। কারণ পরিচয় আসো, LI I শ্রেণীর নিম্নসীমা, নিম্ন বা আয়তম লিখতে পারো, আয়তম শ্রেণীর নিম্ন সীমা। FI আয়তম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত
গঠন সংখ্যা। যদি গঠন সংখ্যা নির্ণয়ের পদ্ধতি আমি কিছুক্ষণ আগে আজকের ক্লাসে কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এফআই সমান i তম শ্রেণীর গঠন সংখ্যা। সি সমান কি শ্রেণী ব্যক্তি। আশা করি তোমরা সুন্দর মতো উঠিয়ে এটা বুঝে ফেলবা। ঠিক আছে, বুঝতে পারছো? এটুকু শ্রেণীকৃতের ক্ষেত্রে চতুর্থ ব্যবধান নির্ণয়ের জন্য আমার মূল টপিক যেগুলি সবগুলি দেওয়া শেষ। এখন আমি অঙ্কে চলে যাব, সরাসরি অঙ্কে চলে যাব। তাহলে এক্সাম্পলটা যত ছোট দিয়ে বোঝানো যাবে তত বুঝতে পারো, বুঝলে সবগুলি করতে পারবা। যেমন ধরো একটা ছক দেওয়া আছে তোমার, শ্রেণী ব্যক্তি সি, গঠন বা ছাত্র সংখ্যা এফ। 1 2 3, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। দেখো দিকে 3 4 5, 3 4 5, অথবা একটু চেঞ্জ করে দিই, এটাকে 5 দে, এটাকে 3 দিই, বুঝলাম? তাহলে এফ আছে। দেখো গড় নির্ণয়, গড় কি? গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এক্স বার নির্ণয়। কোন ক্ষেত্রে এখন করতেছি? শ্রেণীকৃতর ক্ষেত্রে। খেয়াল দিও, গড় এক্স নির্ণয়। তাহলে আমরা জানি কি এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এফ ইন্টু এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। তাহলে এক্স কোনগুলি? না x1 ইকুয়াল টু বলছিলাম এক্স হচ্ছে শ্রেণীর মধ্যমান বা কেবল মান। তাহলে x1 কত আসে? 30 15, x2 কত আসে? 25, x3 কত আসে? 35। ঠিক আছে, তাহলে n কি বলছিলাম? x এর সমষ্টি। তাহলে x এর সমষ্টি বা সরি f এর সমষ্টি, কত? 6 5 6 11। তাহলে এটা 4 দিয়ে দেবো, সমস্যা নাই, 12 হয়ে যাক। 12। তাহলে আমার ক্যালকুলেশনটা সহজ হবে। যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নাই, এই জন্য ক্যালকুলেটর ব্যতীত হিসাবটা করতেছি। আর যদি ক্যালকুলেটর থাকতো যে কোনো সংখ্যা ধরে আমরা করতে পারতাম। n = 12। তাহলে n = 12 নিলাম। তাহলে x1 x2 x3 পাইছি, n পাইছি। তাহলে আমরা নির্ণয় করতে পারবো f1 কত? f1 = 3, f2 = 5, f3 = 4। এখন এটার অর্থ কি? এটা অর্থ হচ্ছে f1 ইন্টু x1 প্লাস f2 ইন্টু x2 প্লাস f3 ইন্টু x3 ডিভাইডেড বাই n। সামের সমষ্টি, কার সমষ্টি? f এবং x এর গুণফলের সমষ্টি। তাহলে f কি? একটা হচ্ছে ফাদার, তাহলে তার জেনারেশন কত? 1টা 2টা 3টা। তাহলে f1 f2 f3। x হচ্ছে ফাদার, তার জেনারেশন কত? x1 x2 x3। তাহলে এখন চলে যাও, x1 3 3 পূর্ণাঙ্গ কত? 45, x2 5, তাহলে 125, 5 25 125 প্লাস x3 4 70 140 ডিভাইডেড বাই n কত? 12। তাহলে যোগ করলে যা আসবে তা কি চলে আসলো? গড় চলে আসলো। কত আসে? 30 70 170 200 170 আর 140 310 বাই 12। এখন এটাকে সলিউশন করলে যেটা আসবে এটাই। ঠিক আছে, তাহলে 310কে ভাগ করো, ভাগ করে ফেললেই হয়ে যাবে। তাহলে এটা গড় নির্ণয় হয়ে গেল। এভাবে আমরা গড়টা করব। ওকে, তারপরে আসো গড় ব্যবধান। আমি এখন সূত্রগুলি লিখবো, বাস তোমরা করে ফেলবা। তাহলে গড় ব্যবধান, গড় ব্যবধান, গড় ব্যবধান। তো গড় ব্যবধানের সূত্র কি? গড় ব্যবধানের সূত্র হলো সামেশন অফ এফ আই ইন্টু
এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এখন তোমরা অনায়াসে করতে পারবা সূত্র গড় ব্যবধান, গড় ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক। তাহলে গড় ব্যবধানাঙ্ক হচ্ছে গড় ব্যবধান ভাগ এক্স বার ইন্টু 100%। তোমরা ভাষায় করে ফেলবা। পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, রুট ওভার অফ সামেশন অফ এক্স এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, অথবা সি root over of summation of f d square by n minus summation of f of d by n whole square, অথবা root over of summation of f x square minus summation f x square by n minus summation of f x by n whole square। এখন তুমি যে কোনো সূত্র দিয়ে করতে পারো, তবে ডি যেহেতু আসছে, ডির অপর নাম হচ্ছে বিচ্যুতি। ডির অপর নাম কি? বিচ্যুতি। তো বিচ্যুতিগুলি কেমনে হবে? যে শ্রেণী বা সারিতে কে গণসংখ্যা সবচেয়ে বেশি, সে শ্রেণী বা সারিকে অনুমিত শ্রেণী ধরে উপরের দিকে নেগেটিভ ক্রমিক এবং নিচের দিকে ক্রমিক পজিটিভ হলে আমরা বিচ্যুতি পেয়ে যাব। তাহলে বিচ্যুতিতে দেখো, বিচ্যুতি স্ট্রাকচার সেটা হচ্ছে এখানে বিচ্যুতি নির্ণয়ের স্ট্রাকচারটা হচ্ছে ডি ইকুয়াল টু এ মাইনাস এক্স ডিভাইডেড বাই সি, এক্স আই এ মাইনাস এক্স আই ডিভাইডেড বাই সি। এটা হচ্ছে অনুমিত শ্রেণীর মধ্যমান। আর এক্স তো তোমরা বুঝতে পারছো 1 2 3 4 5 6। তাহলে অনুমিত শ্রেণীর মধ্যমানটা কত? অনুমিত শ্রেণীর মধ্যমান হচ্ছে 25। ঠিক আছে, অনুমিত শ্রেণীর মধ্যমান হচ্ছে 25 মাইনাস এক্স আই, তার পূর্বের শ্রেণীর মধ্যমান কত? 15 বাই তার ডিফারেন্স কত? 10। তাহলে কি দাঁড়ালো? 1। সেই ক্ষেত্রে তুমি এইটা এ না দিয়া এটা কোন ক্ষেত্রে? এটা অশ্রেণীকৃতের ক্ষেত্রে। শ্রেণীকৃতের ক্ষেত্রে আসো এক্স আই মাইনাস এ, তাহলে আমি লিখতে পারি, দেখো এক্স আই মাইনাস এ, তাহলে এক্স আই কত? 10 মাইনাস এ কত? 10 না, সরি 15 মাইনাস কত? 25, তাহলে কত হলো? মাইনাস 10/10 সমান মাইনাস 1। তাহলে উপরের দিকে নেগেটিভ, নিচের দিকে পজিটিভ, এটা আসলো। তাহলে ডি এটা কত আসলো? ডি একটা বিচ্যুতি। একটা বিচ্যুতি কার? প্রথমটা বিচ্যুতি। দ্বিতীয়টা বিচ্যুতি কত? 0, অর্থাৎ কি? শূন্য সারির সবচেয়ে শূন্য মানটা। তাহলে এটা কত? D1 প্রথম সারি। তো D2 ইকুয়াল টু কত? 10। D2 ইকুয়াল টু 25 মাইনাস 25 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0। D3 কত? D3 হচ্ছে 35 মাইনাস 25 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু কত? 1। আশা করি বুঝতে পারছো। এইভাবে আমরা বিচ্যুতি নির্ণয় করবো, বিচ্যুতি নির্ণয়ের সাপেক্ষে আমরা এই কাজটা করে ফেলবো। তো বিচ্যুতি দিয়ে করলে আমাদের অঙ্কটা কি হবে? সহজ হয়ে যাবে। এটা পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক, সমান সিগমা ভাগ এক্স বার ইন্টু 100%। ভেদাঙ্ক সমান সিগমা স্কোয়ার। তোমরা নোটটা লিখে রাখো, একটা নোট লেখো। সেটা হচ্ছে নোটটা হচ্ছে এনবি
গত ক্লাসে লিখে দিয়েছিলাম যার বিভেদাঙ্ক বেশি বেশি তার কর্ম দক্ষতা বা ক্ষমতা কম, তা কম। আর যার বিভেদাঙ্ক কম তার কর্মদক্ষতা বা ক্ষমতা বেশি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করতে হবে? বিভেদাঙ্ক বা ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো একটা এক্সাম্পল শুরু, তাহলে বাকিগুলো বুঝছো তো? আশা করি বুঝছো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে এই সমস্যাটুকু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, আমি সলিউশন করে তোমাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। আশা করি তারপরে আর কোনো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার মোবাইল নাম্বারে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা জানো না বন্ধু বান্ধবের কাছ থেকে জেনে নিবা। আচ্ছা, গেল এটা। দেখো দিকে একটা স্ট্রাকচার করলাম, দুইটা দলে বিভক্ত, দল এ দল বি, দল এ এবং দল বি। আচ্ছা, দল এতে প্রথম ইনিংসে রানের সংখ্যা 10, দ্বিতীয় ইনিংসে 20, তৃতীয় ইনিংসে 10। বি দলের প্রথম ইনিংসে রানের সংখ্যা হচ্ছে 15, 20, 5। এই হচ্ছে তাদের এখন তোমাকে বলছে কোন দলের কর্মদক্ষতা সবচেয়ে বেশি। তাহলে এটাকে আমি এক্স কল্পনা করতে পারি, এটাকে ওয়াই কল্পনা করতে পারি। তাহলে তাই যদি হয় তাহলে এটা গড় কত? এক্স বার শর্টে করতেছে তো, গড় কত? 20 আর কত? 20, 40। 20 আর 20, 40। 40/3 যায় আসে। আচ্ছা, 40/3। আর এটার গড় কত? এটাও 20, 20, 40, 40/3। দেখো দুইটাই কিন্তু গড় সমান হলে তাদের কি কর্মদক্ষতা ডিফারেন্স হতে পারে না? যেমন প্রথমে ভালো খেলছে তাই 15, দ্বিতীয়তে খারাপ খেলছে তাই কত? 5। তাহলে এইটা যদি এক্স বার ওয়াই বার হয়, দেখো দিকে, তাহলে পরিমিত ব্যবধান কার? এ দলের জন্য সিগমা বের করবা। সিগমা কি? পরিমিত ব্যবধান এ দলের জন্য সিগমা হচ্ছে √(xi - x বার বাই কত আসে? n। তাহলে n এখানে কত? 3। এই ক্ষেত্রে n1 = 3, n2 = কত? 3 বের করলাম। তাহলে পরিমিত ব্যবধানাঙ্ক সিগমা বাই এক্স বার ইন্টু 100% বের হলো। বি দলের ক্ষেত্রে যাও, বি দলের জন্য পরিমিত ব্যবধান একই সূত্র, সেটা হচ্ছে ওয়াই আই সামেশন অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই n2। এটা কত? n1। এটা পরিমিত ব্যবধানাঙ্ক, এটা সিগমা দাও। তাহলে সিগমা 1 আর এটা হচ্ছে সিগমা 2। আচ্ছা, পরিমিত ব্যবধানাঙ্ক সমান সমান, তাহলে এটা কত? সিগমা 1 আর এটা হচ্ছে সিগমা 2 ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100%। এগুলি ক্যালকুলেশনে বের করবে। বের করার পর দেখবা যে এ দলের বিভেদাঙ্ক বেশি না বি দলের বিভেদাঙ্ক বেশি। যদি এ দলের বিভেদাঙ্ক বেশি থাকে
তাহলে লিখবা বি এর তুলনায় এ দলের বিভেদাঙ্ক বেশি বিদায় এর কর্মদক্ষতা কম, অথবা এ দলের বিভেদাঙ্ক কম হলে লিখবা এ এর বিভেদাঙ্ক বি এর বিভেদাঙ্ক অপেক্ষা কম হওয়ায় এ এর কর্মদক্ষতা বেশি। তাহলে যদি কোনো জায়গায় তোমার দুইটার সাথে তুলনা করে কর্মদক্ষতার কথা আলোচনা করা হয় তাহলে বিভেদাঙ্ক নির্ণয় করবা। বিভেদাঙ্ক কি? পরিমিত বিভেদাঙ্কের অপর নাম হচ্ছে কি? বিভেদাঙ্ক। বেশ কয়েকবার এই বিভেদাঙ্ক আর পরিমিত ব্যবধানের সম্পর্ক বলা হয়েছে। তাহলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। তারপরে যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে তোমার প্রবলেমটুকু পাঠিয়ে দিবে, তারপরে আমি সলিউশন করে তোমাদেরকে দেবো। তোমাদের পাশে আসছি, থাকবো আমরণ, সেই কথা সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। তারপরে একটা কথা বলতেছি, তোমরা অনলাইন ক্লাসে অবশ্যই মনোযোগী হবে। ক্লাসগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে কি করবে? অবলোকন করবে, শুনবে। আল্লাহ হাফেজ। দেখেন।